আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আমি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের লাস্ট ক্লাসের যে আলোচনাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনছি এবং খুব ভালো লাগলো। মিজান স্যারের অনেক রকম দিক নির্দেশনামূলক গাইডলাইনটা ছিল, এটা খুবই ভালো লাগলো। আবার আনোয়ার স্যারও আপনাদেরকে প্রয়োজনীয় কথাগুলো স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। কথা এখন শোনা যাচ্ছে না? হ্যালো, একটু আমার ওই আগের যে আচ্ছা ছিল ক্লাসের যে কোশ্চেনের বিষয়টা ছিল, আমাদের যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা, সেটা আমরা গত ক্লাসেই দিয়েছি। গত 10 তারিখের ক্লাসে আপনারা যারা ক্লাসে ছিলেন আপনারা অবশ্যই সেটা দেখছেন। তো এখন একটু আপনারা দেখেন যে আমার এই অ্যাসাইনমেন্টের ভিতরে, অ্যাসাইনমেন্টের কোশ্চেনের ভিতরে আপনাদের 3টা কোশ্চেন এখানে দেওয়া আছে। এর ভিতরে আপনাদের কোথাও বুঝতে বা ধরতে পারেন না এমনটা যদি থেকে থাকে, তাহলে আমি সেই বিষয়গুলো একটু সলভ করে দিতে চাচ্ছি আলোচনা করে। যদি সম্ভব হয় আমি স্লাইডও দেখাই দিব। বিভিন্ন ইতে আছে আমার, আপনাদেরকে ইতিপূর্বে যে স্লাইডগুলো আমি আপনাদের সামনে প্রদর্শন করছি, দেখাইতে চেষ্টা করছি, তার ভিতরেও এখানে আছে। আর তাছাড়া আপনাদের হাতে যে বইগুলো আছে, সেই বইগুলোর ভিতরে বিশেষ করে আমাদের ডক্টর মিজান স্যারের যে বইগুলো আছে এখানে সুন্দর মতো ওখানে দেওয়া আছে, বা অন্যান্য স্যারদের বইও যদি আপনাদের হাতে থাকে রেফারেন্স হিসেবে, তাহলে সেটা আপনাদেরকে সহায়ক হিসেবে কাজ করবে। তো আপনারা একটু আমাকে বলেন, এই কোশ্চেনগুলোর ভিতরে প্রথম কোশ্চেনটা, শ্রেণীকরণের সংজ্ঞা দাও। পুস্তক শ্রেণীকরণের উদ্দেশ্য কার্যাবলী বর্ণনা করো। পুস্তক হচ্ছে গ্রন্থাগারের প্রাণ এবং শ্রেণীকরণ হচ্ছে গ্রন্থাগারিকতার ভিত্তি। উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। এখানে আপনাদের কারো বুঝতে ধরতে কোনো অসুবিধা আছে কিনা একটু আমাকে বলেন, তাহলে আমি এই বিষয়টা একটু আপনাদেরকে আলোচনা করে এটাকে একটু পরিষ্কার বা ক্লিয়ার করে দিতে চাচ্ছি। স্যার এই প্রশ্নটা একটু হলো যে শ্রেণীকরণের যে গ্রন্থাগারিক যে ভিত্তি, এটা একটু যদি বুঝাই দিতেন। আচ্ছা, ফাইন। তো আমি আপনাদেরকে যেটা বলছি একেবারে প্রথম ক্লাস থেকেই, যেটা হয়েছে যে শ্রেণীকরণ, শ্রেণীকরণ যেটাকে আমরা ইংরেজিতে ক্লাসিফিকেশন বলি, এটাকে ভিত্তি যে বলা হয়েছে, অর্থাৎ এটা একটা ফাউন্ডেশন। যেটা বলা হয়েছিল যে শ্রেণী ক্লাসিফিকেশন ইজ এ ফাউন্ডেশন অফ লাইব্রেরি এন্ড ক্যাটালগ ইজ এ মিরর অফ লাইব্রেরি। এই কথাটা আমি অনেক একাধিকবার আপনাদের সামনে উচ্চারণ করছি। যেটা হয়েছে যে আপনারা একটা লাইব্রেরিকে যে সাজাবেন, অর্থাৎ লাইব্রেরির যে ম্যাটেরিয়ালস গুলো আছে, পুস্তক থেকে শুরু করে যত প্রকার ম্যাটেরিয়ালস একটা লাইব্রেরিতে থাকে, সেগুলোকে আপনার যে অ্যারেঞ্জ বা সাজাতে হবে, এই সাজানোর যে প্রক্রিয়াটা সেটি হলো ক্লাসিফিকেশন, এবং সেটা হলো মানে বুক ক্লাসিফিকেশন, তার মানে পুস্তক শ্রেণীকরণ। তাহলে পুস্তক শ্রেণীকরণ এটাকে বলা হয়েছে প্রাণ কার? গ্রন্থাগারে। এটা আপনারা কোশ্চেনের ভিতর, কোশ্চেন অ্যান্সারের ভিতরে আপনারা এটা পাবেন। অ্যান্সারটা মিজান স্যারের বইতেও খুব সুন্দর মতো দেওয়া আছে। আমি যে আপনাদেরকে এখন যে আপনাদের সামনে যতটুকু বক্তব্য আমি তুলে ধরতে চেষ্টা করছি, আমার সামনেও 2-3টা বই কিন্তু আমি সামনে রেখে আমি এখন কথা বলতেছি। তো আপনারা যদি লিখতে যান তাহলে সেই কথা, সেটাই আমি গত ক্লাসেও বলছি, অন্যান্য স্যারেরাও বলছে যে আপনারা 2-3টা বই সামনে রেখে আপনারা এর অ্যান্সার গুলো করতে লিখতে চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ভিত্তিটা অবশ্যই ফাউন্ডেশন অবশ্যই সাজাইতে হবে আপনার গ্রন্থাগার ম্যাটেরিয়ালস গুলো, গ্রন্থাগারের ম্যাটেরিয়ালস গুলো। তাহলে সাজাইতে গেলে আপনাকে শ্রেণীকরণ নাম্বার তৈরি করতে হবে, সাবজেক্ট ডিটারমিনেশন করতে হবে, তারপরে তার এগেইনস্টে নাম্বার তৈরি করতে হবে। ওই নাম্বার প্রতিটা ম্যাটেরিয়ালস বা প্রতিটা বইয়ের উপরে নাম্বারটা দেওয়া থাকবে। সেই নাম্বারটা যখন আপনার তৈরি হয়ে যাবে তখন সেটা আপনার 00 থেকে 900, 00 থেকে 900 এর ভিতরেই আপনার সকল নাম্বারগুলো তৈরি হয়ে যাবে। তাহলে ওই যেই বইয়ের যেই নাম্বারটা আপনি বের মানে তৈরি করলেন, এই নাম্বারটা দিয়ে আপনাকে সেলফে বইটা সাজিয়ে রাখতে হবে। তাহলে অবশ্যই এটা ভিত্তি এবং এটা ফাউন্ডেশন। এটার উপরে ভিত্তি করে আজকে আপনি একটি বইকে, কতগুলো বইকে আপনি এভাবে নাম্বার বিল্ড আপ করলেন, ভবিষ্যতে আপনার যত লাইব্রেরি আসবে, যত লাইব্রেরিতে যত পুস্তক আসবে বা লাইব্রেরি ম্যাটেরিয়ালস গুলো আসবে, ঠিক এটারই ধারাবাহিকতায়
এইভাবে ওই পুস্তকগুলো ওই নাম্বারের জায়গায়, যথাযথ নাম্বারের জায়গায় ওটা চলে যাবে। এভাবে আপনার লাইব্রেরি আজীবন চলতে থাকবে, আপনার শ্রেণীকরণ নাম্বারও আজীবন চলতে থাকবে। তাহলে আজীবন যে আপনার শ্রেণীকরণ নাম্বার চলতে থাকবে আর আপনার বইয়ের বহরও বাড়তে থাকবে, কোনো রকম আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। তাহলে যেটা হলো যে এটা অবশ্যই আপনি যদি একটা ভবন আপনি তৈরি করেন, তাহলে একটা ভবন যেরকম আপনাকে একটা ফাউন্ডেশন আগে ওটাকে তৈরি করে, এস্টাবলিশ করে, প্রতিষ্ঠিত করে তার উপরে ভবনটাকে ইনক্রিজ করতে হয়। এটা যেরকম করতে হয়, ঠিক লাইব্রেরিটাকেও আপনাকে ওরকম একটা পিলার অথবা ফাউন্ডেশন একটা তৈরি করে তার উপরে আপনার লাইব্রেরিটাকে সকল সময় আপনাকে ওইভাবে ওইটাকে অর্গানাইজ করে ওইটাকে বৃদ্ধি করতে হবে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম, গত ক্লাসে আলোচনা করছি, যেটা অন্যান্য স্যারেরও ক্লাসে একাধিকবার আপনাদের সাথে আলোচনা করছে, যে এখানে এই ক্ষেত্রে যদি আপনি যদি ওই সেই মানে বেদ বাক্য, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের যে বেদ বাক্য ডক্টর এস আর রঙ্গনাথনের যে 5 লস অফ লাইব্রেরি সায়েন্স, এইটা যদি এখানে প্রয়োগ করেন, সেই ক্ষেত্রেও আপনার এই কোশ্চেনের ভিতরে আপনি এই অ্যান্সারটা সুন্দর করে আপনি দিতে পারবেন। ওইটাকে সূত্রটাকে আপনি ওইটার আলোকেও আপনি অনেকগুলো লেখা এখানে আপনি সাজাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার এটা একটা টেকনিক, একটা পলিসি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে সেটা আপনার কাজে লাগতে পারে। তো সেই জন্যই এটাকে এই কথাটা বলা হয়েছে যে এটা একটা ফাউন্ডেশন, এবং এই ফাউন্ডেশনটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে যেটা হলো যে আপনার গ্রন্থাগারের একটা প্রাণ তৈরি হয়ে গেল। প্রাণ কি, যে যেটা আজীবন সকল সময় যেটা চলমান থাকে, একের পর আরেকের উদ্ভব ঘটে। তো সেই উদ্ভব ঘটানোর জন্য আপনাকে এটাকে কন্টিনিউশন করতে হবে। অতএব শ্রেণীকরণ সেরকমই একটা কার্যক্রম। তো এটা আপনারা বইয়ের ভিতরে যেটা পাবেন, মিজান স্যারের বইতেও আছে, অন্যান্য স্যারদের বইতেও আছে, আপনারা এটার অ্যান্সারটা এখানে আপনাদের সুন্দর মতো দেওয়া আছে। আর সেই এস আর রঙ্গনাথনের 5 লসটা এখানে সুন্দর মতো আলোকপাত করা আছে। আপনারা এটাকে বেস ধরে, এটাকে বেস ধরেই আপনারা এই কথাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে চেষ্টা করবেন। আপনাদেরকে যে কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে দেখেন, এখানে আপনাদেরকে আমি গত ক্লাসেও আলোচনা করছি যে ওভারঅল আপনাদের এই পেপারটা এখন এখানে যেটা দিচ্ছেন মিড টার্ম ফাইনালে অ্যাসাইনমেন্ট, এখানে আপনাদের আগামীতে যে 40 মার্কের যে পরীক্ষা আপনারা হলে দিবেন, হল এক্সাম, এটা আশা করি এই 3টা কোশ্চেনের ধারাবাহিকতায় আপনারা হল এক্সামটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এই জন্যই আপনাদেরকে এই কোশ্চেনগুলো একটু বড় আকারে, একটু কলেবর বৃদ্ধি করে এটাকে দেওয়া হয়েছে, যাতে আপনাদের ওই ফাইনাল পরীক্ষার পারপাসটা যাতে আপনাদের সার্ভ হয়ে যায়। বলেন তারপরে আর কি আছে? স্যার 3 নাম্বার প্রশ্নটা একটু যদি আলোচনা করতেন। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা দেখেন। 3 নাম্বার কোশ্চেনটা হলো এলসি শ্রেণীকরণ স্কিম। এটা আমি আপনাদেরকে আগেই বলছি যখন এইটা আলোচনা করছি, সম্ভবত এটা আমার 5 নাম্বার ইউনিটের ভিতরে সম্ভবত ছিল। মেজর ক্লাসিফিকেশন স্কিম গুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো তার ভিতরে এই একটা মেজর ক্লাসিফিকেশন স্কিম, আমাদের মেজর ক্লাসিফিকেশন স্কিমের ভিতরে ওয়ান অফ দেম হলো যেটা হলো যে আমাদের ডিডিসি। আমাদের ডিডিসিটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য এবং সবচেয়ে বেশি বোধগম্যতা এটার ভিতরে আছে বিদায়ী এটা ওয়ার্ল্ড ওয়াইড বা এটা সার্বজনীন হয়েছে, এটা সবার কাছে গ্রহণযোগ্যতা, আমাদের কাছেও গ্রহণযোগ্যতা আছে। তো সেইটার পাশাপাশি আমরা জানছি মেজর ক্লাসিফিকেশন স্কিম, প্রধান শ্রেণীকরণ স্কিমগুলো হলো, একটা হলো ডিডিসি প্রধান, তারপরে এটার পাশাপাশি আমরা বলছি ইউটিসি, তারপরে আমরা বলছি এলসি, এইভাবে অন্যান্য মেজর ক্লাসিফিকেশন স্কিমগুলি আমরা আলোচনা করছি। তাহলে এলসি হইলো লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন, যেটা আপনারা ডিডিসি যেটা আপনারা ডিডিসির যে ক্লাসিফিকেশন স্কিমটা আপনারা পাইছেন, ওখানে যেরকম মেইন এই আপনার ফার্স্ট সামারি আপনারা পাইছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড সামারি এরকম 3টা একাধিকবার বলছি আপনাদেরকে। তো সেখানে আপনারা ফার্স্ট সামারি পাইছেন যে জ্ঞানের সমস্ত জ্ঞানটাকে 10টা ভাগে যে ভাগ করছে ডিডিসিতে 00 থেকে 900, এরকম কি হয়েছে ইউডিসিটাও ঠিক ওইটার আদলেই তৈরি হয়েছে। ওইটা হলো 0 থেকে 9
আর এলসিটা হইলো ওইটাও ঠিক ওরকমই একটা ক্লাসিফিকেশন স্কিম, তবে এটা লাইব্রেরি অফ কংগ্রেস, যেটা পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, আমেরিকাতে অবস্থিত, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যেটা অবস্থিত, ওই দেশের ওইটা পার্লামেন্ট লাইব্রেরি এবং ওইটা জাতীয় লাইব্রেরিও বটে, এবং এটা 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 পৃথিবীরও জাতীয় লাইব্রেরি হিসেবে আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে এই লাইব্রেরির একটা আলাদা একটা বৈশিষ্ট্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো সেরকম একটা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো যে তাদের একটা নিজস্ব একটা শ্রেণীকরণ স্কিম বা ক্লাসিফিকেশন স্কিম তাদের আছে, তারা তৈরি করছে। তাহলে সেইটাকে আবার কিভাবে ভাগ করছে, যেমন ডিডিসিটাকে ভাগ করছে 00 থেকে 900 পর্যন্ত, ইউডিসিটাকে সাজাইছে 0 থেকে 9 পর্যন্ত, এটাকে আরো সংক্ষিপ্ত পরিসরে নিয়ে আসছে। এভাবে এলসিটাকেও এভাবে সাজাইছে যে এটার প্রধান পরিলেখটা হলো এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার এখানে আছে। এই লেটারগুলো দিয়ে জ্ঞানের সমস্ত ভাগগুলোকে এখানে মানে বর্ণনা করা হয়েছে। তো সেইভাবে এখানে যদি এটা বই যদি আপনারা একটু লক্ষ্য করেন, এটাও একইভাবে ওই বিধান স্যারের বইতেও এখানে আছে, অন্যান্য স্যারদের বইতেও আছে। স্যার পরিলেখ বলতে কি বোঝাচ্ছে স্যার? পরিলেখটা হলো ওই যে আমি একটু বললাম, আপনি একটু কথা মনোযোগ দেন, ওই যে আমি একটু আগেই বললাম যে জ্ঞানের যে ভাগ, ডিডিসির ভিতরে যে জ্ঞানের ভাগটা যে করছে, কয়টা ভাগে ভাগ করছে বলতে পারবেন আপনি? ডিডিসির ভিতরে 10টা ভাগে। জি স্যার 10টা ভাগে করেছে। আর এলসি তে আপনার হলো ওই যে বর্ণ অনুসারে এ থেকে জেড পর্যন্ত করেছে স্যার। রাইট রাইট, এই তো আপনি বুঝে ফেলছেন। তাহলে যেটা দেখেন ওই যে 10টা ভাগে ভাগ করছে, এটা হলো ডিডিসির বৈশিষ্ট্য, পরিলেখ, প্রধান পরিলেখ, অর্থাৎ মেইন আউটলাইন যেটা আর কি, যে জ্ঞানের 10টা ভাগ ওখানে 00 থেকে 900 কে এইভাবে সাজিয়ে ওটাকে তৈরি করছে। তাহলে এইটাও একইভাবে পরিলেখ বা মেইন আউটলাইন ওইটাই, ওই যে 00 থেকে 900, আর এইটাই করছে এ থেকে জেড পর্যন্ত। যেমন এতে করছে আপনার জেনারেল ওয়ার্কস, জেনারেল ওয়ার্কস আমরা এই জেনারেল ওয়ার্কসটাকে আমরা ডিডিসি তে পাইছি 00 থেকে, 00 থেকে আমরা জেনারেলিটিস বা জেনারেল ওয়ার্কসটা আমরা পাইছি। এইভাবে দেখেন এটাকে এ বি ওই আমরা ওখানে ডিডিসি তে পাইছি আপনার 100 কে আমরা ফিলোসফিতে পাইছি, আর এখানে বি কে ফিলোসফিতে নিছে। এইভাবে আপনার এ বি সি ডি এরকম যেতে যেতে আপনার জেড পর্যন্ত যে আপনাকে এটাকে শেষ করছে। তার মানে এক একটা লেটারের এগেনস্টে এক একটা জ্ঞানের ভাগকে এখানে সাজিয়েছে। অতএব এইটি হলো প্রধান পরিলেখ বা পরিলেখগুলো উল্লেখ করো। এখানে বলা আছে সম্ভবত, দেখেন এলসি শ্রেণীকরণ স্কিম কি, এলসি শ্রেণীকরণ স্কিমের মূল পরিলেখ ও বৈশিষ্ট্য। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, আপনারা একটু লক্ষ্য করবেন। এলসি শ্রেণীকরণ স্কিমের মূল পরিলেখ ও বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। বৈশিষ্ট্যটা একটা জিনিস, এটা একটা ফিচার, ইংরেজিতে ফিচার বলা হয়। আর পরিলেখটা হলো এটার যে ভাগ, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে ভাগটা, এই ভাগগুলো আপনারা সুন্দর করে লিখবেন। এরপরে আপনারা বৈশিষ্ট্যটা লিখবেন। তাহলে বৈশিষ্ট্য কয়টা আছে বিভিন্ন বইতেই এটা দেওয়া আছে, আপনারা এখানে মোটামুটি ভাবে অন্তত মেজর যে বৈশিষ্ট্যগুলো আছে আপনারা সেইগুলো এখানে আলোকপাত করতে চেষ্টা করবেন, যে কোনটা কি আছে সেটা একটু বলবেন। হ্যাঁ বলেন। যে এই যে আমাদের যে এই 3 নাম্বার প্রশ্নে যে অথবা দেয়া আছে, তাহলে আমরা কি এই অথবার আগ পর্যন্ত হয় লিখবো অথবা তারপরে থেকে লিখবো, যে কোনো একটা লিখলে হবে? এটা অনেকটা এটা একই, আমি গত ক্লাসে এটা আপনাদেরকে বলছিলাম যে অথবা হইলো যে আপনার এই কোশ্চেনটা এভাবে থাকতে পারে, এরকমই থাকবে। তারপরে ধরেন এটা এরকম না থেকে এক্সামিনার একটু কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে বললো যে এলসি শ্রেণীকরণ পদ্ধতির নীতিমালা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তার মানে সেটা যদি বলতে যায় তাহলেও আপনার ওইটার কাছাকাছি ওইভাবেই লিখতে হবে। উপরের যে কোশ্চেনের অ্যান্সার আর নিচের কোশ্চেনের অ্যান্সারটা প্রায় সেম বা একই ধরা যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্সারের কোশ্চেনের সাথে মিলিয়ে অ্যান্সারটাকে আপনাকে তৈরি করতে হবে। তাহলে আপনি আবার অথবা আইলে ওইভাবেই লিখবেন যে এলসি শ্রেণীকরণ পদ্ধতির নীতিমালা আলোচনা করা হবে, তারপরে তার বৈশিষ্ট্য তো উপরে যেভাবে বৈশিষ্ট্য পাবেন ওই নিচের বৈশিষ্ট্যটা ওইভাবেই থাকবে। অ্যাসাইনমেন্টটা এইভাবে লিখবো না? যেভাবে লিখবেন আপনারা, যেটা আমি আগেও বলছি যে আপনাদের কোশ্চেন যেভাবে থাকবে আপনারা কোশ্চেনের অ্যানসারটা ওই হেডলাইনটা ওইটাকেই আপনারা বেশি ফোকাস করবেন। ওই কথাটা আপনারা লিখে ওইটাকে আন্ডারলাইন করে উপরে লিখে
তারপরে আপনারা লিখতে থাকবেন। এটা হলো যে এক্সামিনার সেটা নিবন্ধিত হবে যে না জি স্যার। তার এগেইনস্টে তার অ্যানসারটা বলেন। আর কি আছে এখানে যেটা হইছে এইটার সাথে 3 নম্বরে দেখেন 3 নাম্বার কোশ্চেনে বৈশিষ্ট্যগুলো তো আপনারা লিখবেনই। এখানে বৈশিষ্ট্য আপনাদের হাতে থাকলে দেখেন যে এখানে ওই একই ধরনের ডিডিসির ভিতরে এরকম বৈশিষ্ট্য আছে। তাই ডিডিসির বৈশিষ্ট্য সম্ভবত আমাদের এখানে কোশ্চেনে নাই। শ্রেণীকরণের সংজ্ঞা দাও, পুস্তক শ্রেণীকরণের উদ্দেশ্য কার্যাবলীটা, উদ্দেশ্য একটা জিনিস, কার্যাবলীটা আরেকটা জিনিস। আপনারা দুইভাবে লিখবেন, উদ্দেশ্যটা লিখবেন, পরে আবার পুনরায় আবার কার্যাবলীটা আপনারা লিখবেন। তারপরে পুস্তক শ্রেণীকরণ, পুস্তক হচ্ছে গ্রন্থাগারের প্রাণ আর শ্রেণীকরণ হচ্ছে গ্রন্থাগারিকতা ভিত্তি। এটা আপনারা ওই যে যেভাবে বলছে স্যার রঙ্গনাথনের ওই 5 লস দিয়ে আপনারা সুন্দর করে এটাকে আলাদাভাবে আলোকপাত করতে চেষ্টা করবেন। আর যেটা হইলো দেখেন 3 নম্বরের ভিতরে এলসি শ্রেণীকরণ স্কিম কি, এখানেও আপনারা ওই শ্রেণীকরণ স্কিমটা প্রথম যে আলোচনাটুকু করলাম আপনারা সেটুকু উল্লেখ করবেন। তার আগে আপনারা অবশ্যই একটা ভূমিকা দিয়ে সাউন্ড নয়েজিংটা কার হচ্ছে একটু কাইন্ডলি ওটা বন্ধ করে দেন। আপনার অডিওটা আপনি মিউট করে দেন। আচ্ছা, তারপরে দেখেন তাহলে এলসি শ্রেণীকরণের স্কিমটা আপনারা ওইভাবে উপরে সংজ্ঞায়িত করবেন ভূমিকার পরে। তারপরে এলসি শ্রেণীকরণের স্কিম মূল পরিলেখটা আপনারা ওই যে এ থেকে জেড পর্যন্ত ভাগগুলো আপনারা ওখানে লিখবেন। একটা পর একটা সামনে যেটা এটা ভাগ আছে জেনারেল ওয়ার্কস এইভাবে আপনারা লিখে জেড পর্যন্ত আপনারা যাবেন। তো যাওয়ার পরে তারপরে আপনারা এটার বৈশিষ্ট্যগুলো আপনারা মোটামুটি 5টা 7টা 8টা যতগুলো লেখা যায় সুন্দর করে আপনারা এটা লিখতে চেষ্টা করবেন। তার মানে এটা হয়ে গেল বৈশিষ্ট্যটা। তারপরে আপনারা একটি পুস্তকের বিষয়বস্তু নির্ধারণ কিভাবে করা যায়, তাহলে এটা টেকনিক্যাল রিডিংস অফ বুকস, যেটা আমি গত ক্লাসে এই যে লাস্ট ক্লাসে 10ম ক্লাসে সম্ভবত এটা আলোচনা করছি। আপনারা এটার বৈশিষ্ট্যটা কিভাবে বিষয়বস্তু নির্ধারণ করা যায় এটা আপনারা সুন্দর করে এখানে উপরে হেডলাইনটুক দিয়ে তারপরে আপনারা এটা আলোচনা করবেন এবং লিখে দিবেন। তারপরে কি বলা হয়েছে এই প্রসঙ্গে পুস্তক শ্রেণীকরণের নীতিমালা। তাহলে দেখেন এখানে আবার শুরুর কিছু বিষয় আবার এখানে নেওয়া হয়েছে যে পুস্তক শ্রেণীকরণের নীতিমালাটা আপনারা এখানে মোটামুটি ভাবে নীতিমালা কতগুলো এখানে দেওয়া আছে, যে কোনো বই পড়লে আপনারা এটা পাবেন। আপনারা সেই ক্ষেত্রে নীতিমালাটা এখানে দিতে চেষ্টা করবেন। নীতিমালা কি আপনারা বুঝতে পারছেন? নীতিমালা স্যার একটু বলে দেন। জি, এই যে আপনি যে 6টা জিনিস আলোচনা করছিলেন, যে সাধারণ শ্রেণী এগুলা শুনেন, পুস্তক শ্রেণীকরণের যেটা নীতিমালা, ক্রাইটেরিয়া অফ বুক ক্লাসিফিকেশন, মানে পুস্তকের যে মানদণ্ড, এটা আপনারা নীতিমালাটা আপনাদের কোনো বইতে এরকম করিয়া স্পষ্ট লেখা আছে কিনা আপনারা একটু দেখে নিন। আমার হাতে যে বইটা আছে আমি ওখানে নীতিমালা ওরকম একটা কথা সরাসরি দেখতেছি না। স্যার আপনি যেভাবে দিচ্ছেন এইভাবে তো মিজান স্যারের বইয়ে ওইভাবে নাই। হ্যাঁ, আপনারা এখানে যেটা হলো পুস্তকের যেটা নীতিমালাটা আপনারা 6টা বিষয় আলোচনা করছিলেন, ওই 6টা কি ওই সাধারণ শ্রেণী, তারপর আঙ্গিক শ্রেণী? না 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 না, সেটা হলো ডিডিসির বৈশিষ্ট্য। বুঝতে পারছেন? এখানে যে কথাটা বলছে পুস্তক শ্রেণীকরণের নীতিমালা, এখানে কিন্তু দেখেন ডিডিসির বৈশিষ্ট্য লিখতে গেলে আপনাকে ওখানে ওই যে জেনারেলিটিস, তারপরে আপনার কি ওখানে কি কি আছে, স্ট্যান্ডার্ড সাবডিভিশন, জেনারেলিটিস,
তারপরে আপনার সাংঘিক বিশ্লেষণ, যেটা নির্ঘণ্ট, নোটেশন, নির্ঘণ্ট, নোটেশন ডিডিসির যে মানে বৈশিষ্ট্য সেটা ওখানে আলোকপাত করা হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। এখানে যে এইটা যেখানে বলা হয়েছে এটা হলো এই প্রসঙ্গে পুস্তক শ্রেণীকরণের নীতিমালা। এটা পুস্তক শ্রেণীকরণের নীতিমালা, আপনারা একটু বই এটা বই খুলেই আপনারা পাবেন। এটা হলো পুস্তক শ্রেণীকরণের মানদণ্ড বা নীতিমালা, এটা কিন্তু আপনারা এখানে পাবেন। এই পুস্তক শ্রেণীকরণের মানদণ্ডটা আপনাদের কাছে দেওয়া আছে, আপনাদের বইতে আছে। আপনারা এটা নীতিমালাটা আপনাদের যদি ধরতে মানে বুঝতে অসুবিধা হয়, যদি আপনারা না পেয়ে থাকেন আমাকে আগামী ক্লাসে বলবেন, আমি একটু চেষ্টা করব আপনাদেরকে স্লাইডে দেখিয়ে দেওয়ার জন্য। বাট আপনারা এটা বইতে পেয়ে যাবেন, এটা বইতে আপনারা পেয়ে যাবেন। শ্রেণীকরণ হচ্ছে এমন ভাবে হতে হবে যাতে সংশ্লিষ্ট পুস্তকের আলোচ্য বিষয়বস্তু সকল দিক অন্তর্ভুক্ত থাকে। এরকম কতগুলো কথা এখানে দেওয়া আছে। শ্রেণীকরণ অবশ্যই একটা বিষয়ের বৃহৎ থেকে ক্ষুদ্রতর বিষয়ের দিকে ধাবিত হবে, এরকম কতগুলো পয়েন্টে লেখা আছে। শ্রেণীকরণের প্রধান উদ্দেশ্য হচ্ছে একটি বিষয়ের শ্রেণী এবং শ্রেণী সমূহের বিন্যাস, ওই শ্রেণী সমূহের বিন্যাস এমন ভাবে হওয়া উচিত যাতে ব্যবহারকারী বেশি উপকার সাধিত হয়। এইভাবে কতগুলো কথা দিয়ে গ্রন্থাগারের প্রকৃতির উপরে নির্ভর করে একটি বিষয়ের উপরে উপশাখার জন্য পুস্তক শ্রেণীকরণ নির্ধারণ করতে হবে। এরকম কতগুলো কথা আছে। যদি আপনাদের বইতে পেতে অসুবিধা হয় বা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখবো আগামী ক্লাসে আপনাদেরকে একটু দেখায় দেওয়ার জন্য স্লাইডে আপনারা পেয়ে যাবেন। এইগুলো ওখানে দেওয়া আছে, পুস্তক শ্রেণীকরণ ক্রাইটেরিয়া বুক ক্লাসিফিকেশন অথবা পুস্তক শ্রেণীকরণের মানদণ্ড। এটা অনেক জায়গায় নীতিমালা আকারেও দেওয়া আছে, অনেক বইতে, আবার অনেক বইতে আপনারা মানদণ্ড হিসাবে পাবেন। স্যার নীতিমালা আর কৌশলের মধ্যে কি পার্থক্য আছে স্যার? নীতিমালা আর কৌশল এর মধ্যে কি পার্থক্য আছে স্যার? হ্যাঁ, না এই কথা, হ্যাঁ রাইট, আপনি এটা ঠিকই বলছেন যে কৌশলটাও আপনাকে অনেকটা ওরকমই কাছাকাছি। কৌশল নীতিমালা অনেকটাই কাছাকাছি, বা আপনি ওটা কৌশল হিসাবে আপনি আর লিখবেন না। আপনি যেহেতু কোশ্চেন আপনাকে করছে নীতিমালা, আপনি উপরে হেডলাইনটা নীতিমালা দিয়ে আপনি শুরু করলেন, তারপরে আপনার কৌশলের আলোচনা আপনি করে দিলেন, তাতে অসুবিধা নেই। স্যার আপনি যে এখানে দিচ্ছেন অথবা দিচ্ছেন এলসিসি শ্রেণীকরণ পদ্ধতির নীতিমালা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, আবার পাশে আরেকটা প্রশ্ন আছে স্যার, ওই যে একটি পুস্তকের বিষয়বস্তু কিভাবে নির্ধারণ করা হয় এ প্রসঙ্গে পুস্তক শ্রেণীকরণের নীতিমালা বর্ণনা করো। এটা কি এর সাথেই? না না, এটার সাথে না। এটা দেখেন, দুইটা কিন্তু দুই জিনিস। জি স্যার, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। একটি পুস্তকের বিষয়বস্তু কিভাবে নির্ধারণ করা যায়, এটা কিন্তু হলো ওই কৌশল না। যিনি আগে আমাকে প্রশ্ন করছেন, উনি যদি এইটাকে এই কৌশলটা যদি ওইটার ভিতরে দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না। এখানে যেটা বলা হয়েছে একটা বিষয়বস্তু নির্ধারণের যে কৌশল বা বিষয়বস্তু কিভাবে নির্ধারণ করতে হয়, সেই ক্ষেত্রে আলোচনা হইলো, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি যে একটা বইয়ের কি পড়তে হবে, ডাস্ট কভার দেখতে হবে আগে, তারপরে বইটার টাইটেল দেখতে হবে, তারপরে উপটাইটেল দেখতে হবে, উপশিরোনাম দেখতে হবে, তারপরে তার টেবিল অফ কন্টেন্ট দেখতে হবে, ইন্ট্রোডাকশন দেখতে হবে, এই জাতীয় বিবলিওগ্রাফি, ইন্ডেক্স, মূল টেক্সট, এইভাবে আপনাকে পর্যায়ক্রমে যেই জিনিসগুলোকে দেখে আপনাকে একটা বিষয় নির্ধারণ করতে হবে, সেটা হলো বিষয়বস্তু নির্ধারণের কৌশল। আর পুস্তক শ্রেণীকরণের নীতিমালা বা ক্রাইটেরিয়া বুক ক্লাসিফিকেশন, এইটা হলো সম্পূর্ণ ভিন্ন জিনিস। এটা আমি একটু আগে যেটা বলছি যে একটা বৃহৎ বিষয় থেকে ক্ষুদ্রতর বিষয়ের দিকে ধাবিত হবে পুস্তক শ্রেণীকরণ, ঠিক আছে? পুস্তক শ্রেণীকরণের নীতিমালা একটা বিষয় বৃহৎ দিক থেকে ক্ষুদ্রতর দিকে যাবে, আবার ক্ষুদ্রতর দিক থেকে বৃহতের দিকে যাবে। তারপরে পুস্তকের শ্রেণীকরণ এমন ভাবে করতে হবে যাতে একটা গ্রন্থাগারের সকল ব্যবহারকারী সেটা বোধগম্যতা হয়। এইভাবে আপনারা বইতে, অনেক বইতেই নীতিমালা আকারেও পেয়ে যাবেন, অনেক বইতে মানদণ্ড হিসাবে পাবেন। যেটা মানদণ্ড হিসাবে পাবেন সেটাই নীতিমালা হিসাবে আপনারা লিখতে বা পড়তে চেষ্টা করবেন। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে এলসিসির যে আপনি যেটা বলছেন, এইটার সাথে কি পুস্তক শ্রেণীকরণের কোনো সম্পর্ক আছে এই প্রশ্নের সাথে? এটা সম্পূর্ণ ভিন্ন, আমি তো আগে আপনাদেরকে বলছি যে কোশ্চেনটা আমরা একটু বড় পরিসরে করছি এই কারণে যাতে
আপনাদের এই তিনের ভিতরে যেন আপনাদের তো সম্ভবত 8টা কোশ্চেন থাকবে আপনাদের। 8টা কোশ্চেন থাকবে, 8টার ভিতরে আপনাদেরকে 4টা কোশ্চেনের অ্যানসার করতে হবে। জি স্যার। তাহলে 4টা কোশ্চেন এটা এর সাথে দিয়ে একটু হলো হয়ে গেছে স্যার, জটিল হয়ে গেছে প্রশ্নটা স্যার। না প্রশ্ন জটিল হয়েছে, এটা তো আগেই বললাম যে আপনাদেরকে আগামী ফাইনাল 3 নম্বরের এই প্রশ্নটা ওই যখন একসাথে করছেন তখন এটা এই প্রশ্নটা আর কি একটু হয়ে গেছে। জি স্যার, আমি সেটাই বলতেছিলাম, অ্যাসাইনমেন্টে আমরা এইটাই লিখে দেব যে এলসিসি শ্রেণীকরণ পদ্ধতি নীতিমালা বৈশিষ্ট্য এই পর্যন্ত এটাই লিখবো, ওই বাকি পুস্তকের ওইটা তো লিখবো না। জি না ম্যাডাম, এটা সবই লিখতে হবে। অথবাটা হইলো শুধু এলসি শ্রেণীকরণের কথা, আর পরেরটা দেখেন সম্পূর্ণ আলাদা। পরেরটা হইলো একটি পুস্তকের বিষয়বস্তু নির্ধারণ, এইটা একটা আলাদা পার্ট, এবং পুস্তকের শ্রেণীকরণের নীতিমালা বর্ণনা করো, এইটা একটা আলাদা পার্ট। এইটার সাথে আর কোনোটার অথবা নাই, এটা আপনাকে অবশ্যই লিখতে হবে। ও মানে এটাও লিখতে হবে? হ্যাঁ, এটাও লিখতে হবে। আর যেটা হলো যে এলসি এর অপোজিট হলো এলসি শ্রেণীকরণ পদ্ধতির নীতিমালা বৈশিষ্ট্য, এইটার অথবা হলো এইটা। জি স্যার, বুঝতে পারছি এখন। তাহলে কি আছে বলেন? আর আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা হলো মাঝখানেটা একটু দেখেন, 2 নাম্বার নোটেশন কি। এটা তো আপনাদের আমার মনে হয় এটা অনেক মানে সবার যারা ক্লাসে ছিলেন তাদের আর মনে হয় আজকে আর নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। তারপর আমি স্যার একটা বিষয় যদি একটু বলতেন স্যার, পুস্তক শ্রেণীকরণের নীতিমালার প্রথম যে বিষয়বস্তুর দৃষ্টিকোণ লক্ষ্য রাখবে, এই বিষয়টা যদি আরেকটু বলে দিতেন। জি, বিষয়বস্তু নির্ধারণ সম্পূর্ণ একটা ভিন্ন অ্যাসপেক্ট। এটা হচ্ছে একটা বইয়ের থেকে আপনাকে একটা বইয়ের যখন আপনি ক্লাস নাম্বার তৈরি করবেন, ক্লাস নাম্বারটা গঠন করবেন, তখন আপনাকে একটা বই থেকে অবশ্যই আপনি কিসের উপরে ক্লাস নাম্বারটা দিবেন। একটা বইয়ের ক্লাস নাম্বার কিসের উপরে অবশ্যই আপনাকে মানদণ্ড ক্রাইটেরিয়া। স্যার এটা বই সাজানো মানে আমরা তাকে সাজাবো, সেটা কি শ্রেণীকরণ না? বই তাকে যে সাজাবো আমরা লাইব্রেরিতে বইটা, এটা কি পুস্তক শ্রেণীকরণ? জি হ্যাঁ অবশ্যই সেটাই। আচ্ছা, আপনি আর বিষয়বস্তু নির্বাচন বলতে তো আমরা মার্কেট থেকে যে বই কিনবো, কিনতে গিয়ে বিষয়বস্তু নির্ধারণ করবো বা সাজাইতে গিয়ে। না হ্যাঁ, বিষয়বস্তু নির্ধারণ বই কিনতে যাইয়া তখন হ্যাঁ, কিনা এবং সাজানো। হ্যাঁ, কিন্তু কেনার পরে আপনাকে সাজাইতে গেলে আপনাকে যে শ্রেণীকরণ নাম্বার আপনি তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে মানে এই বইটা কোন বিষয়ের ভিতরে অন্তর্ভুক্ত করব আমি নাকি স্যার? হ্যাঁ সেটা। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে, আমি একটু দ্বিতীয়টা একটু আলোচনা করি, সময়ের স্বল্পতা। যেটা হলো দেখেন নোটেশন কি, আমি সেটা আপনাদেরকে বলছি। এটা প্রকারভেদটা এটা আপনারা যারা ক্লাসে ছিলেন অবশ্যই আপনারা পাইছেন, অথবা বইয়ের ভিতর থেকেও এটা দেওয়া আছে। তারপরে হইলো নোটেশনের উত্তম গুণাবলী। নোটেশনের উত্তম গুণাবলী এটা যদি আপনারা একটু দেখেন, নোটেশনের উত্তম গুণাবলীগুলো যদি আপনারা যদি একটু দেখেন, বইয়ের ভিতরে সব বইতেই এটা দেওয়া আছে, এটা পাইতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা উত্তম গুণাবলীগুলো আপনারা সুন্দর করে এখানে আমার যে বই আছে সামনে তাতে আমি দেখতেছি মোটামুটি ভাবে 6টা গুণাবলী দেওয়া আছে। 6টা গুণাবলী দেওয়া আছে। আপনারা যদি বই মিলিয়ে দেখতে পারেন, আমরা কিন্তু আগামী ক্লাসে আমি যেটা একটু বলতেছি, যারা আমার ক্লাসে আজকে অ্যাটেন্ড করছে, আমি আপনাদের কাছ থেকে আশা করব আগামী ক্লাসে আমার এই যে কোশ্চেনগুলো আমি দিছি, আপনারা একটু বইয়ের সাথে এই আজকের ক্লাসের পরের থেকে আগামী ক্লাস পর্যন্ত
অর্থাৎ আগামী ক্লাসটা আমি নরমালি আগামী 23 তারিখে হওয়ার কথা। তো আশা করি আমি যতটুকু আলোচনা শুনলাম মিজান স্যারের যে 23 তারিখে ক্লাস থাকতেছে, 25-26 সম্ভবত আপনাদের ক্লাস থাকবে না, তো আপনার বন্ধের কারণে। তো 23 তারিখের ক্লাসে আমাকে যেটা আপনারা দিবেন যে এই কোশ্চেনগুলো, এই 3টা কোশ্চেনের ভিতরে যতগুলো সাব কোশ্চেন দেওয়া আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এর ভিতরে আপনারা পুরো বই আপনাদের কাছে যা যা আছে আপনারা সবগুলো একটু হ্যান্ডেল করে দেখবেন যে আপনাদের পেতে বা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা। সেই বিষয়গুলো আপনারা আমাকে আগামী ক্লাসে আমাকে জানাবেন। আর আগামী ক্লাসে এটা না জানাইতে পারলে আমি ধরে নিলাম যে আমার স্টুডেন্টরা আমার এই কোশ্চেনগুলো ভালোভাবে তারা বুঝতেও পারছে এবং তারা বইতে পেয়েও গেছে, রেফারেন্স হিসেবে তাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না। যদি আপনাদের আগামী ক্লাসে কোনো কিছু বলার না থাকে তাহলে আমি সেটা ধরে নিব, আর যদি কোনো কিছু বলার থাকে তাহলে সেটা আমি আগামী ক্লাসে আপনাদের সাথে আবার ডিসকাস করে আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চেষ্টা করব। তো সেখানে আমি যেটা বলতে চাই যে আদর্শ নোটেশনের গুণাবলীটা, আমার যে বই আমার হাতের কাছে আছে সেখানে 6টা গুণাবলী আমি দেখতে পাচ্ছি, তার ভিতরে আপনারা একটু মিলিয়ে নেবেন। যদি বই থাকে তাহলে দেখবেন যে নোটেশনের সুস্পষ্টতা এবং স্বতঃস্ফূর্ততা কর্মধারায় সম্মিলিত হওয়া উচিত। তারপরে আছে নোটেশন যতদূর সম্ভব সহজ এবং সরল হবে, সম্প্রসারণশীলতা বা তৃতীয়তা থাকতে হবে, নোটেশনের ভিতরে নমনীয়তা থাকতে হবে এবং স্মৃতি সহায়ক চিহ্ন থাকতে হবে। এইভাবে নোটেশনের উত্তম গুণাবলীগুলো আপনারা লিখতে চেষ্টা করবেন, পড়তে এবং লিখতে চেষ্টা করবেন। স্যার স্মৃতি সহায়ক চিহ্ন সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, স্মৃতি সহায়ক চিহ্নটা যেটা হলো যে ওই যে উত্তম নোটেশনের গুণাবলীটা আপনারা যে লিখলেন 6টা গুণাবলী, যেটা আমার কাছে আছে, অন্যান্য বইতেও সম্ভবত দেওয়া আছে, আমি অন্য বইতে কিভাবে দেওয়া আছে। উত্তম নোটেশনের গুণাবলী সেটা দেওয়া আছে এখানে। নোটেশনের গুণাবলী যেটা দেওয়া আছে সেটার ভিতরে আপনারা পাবেন, যেটা পাচ্ছেন সেটা হলো 6 নাম্বার পয়েন্টে। আমার কাছে যে বইটা আছে সেটা দেখেন 6 নাম্বার পয়েন্টে স্মৃতি সহায়ক চিহ্ন। এখানে বলা হয়েছে যে স্মৃতি সহায়ক চিহ্ন সংক্ষেপে আলোচনা করেন। আপনারা তো উত্তম নোটেশনের গুণাবলীগুলো সংক্ষেপে 6টা লিখলেন। 6টার ভিতরে যেটা আছে যে 1 নাম্বার পয়েন্টটা হলো নোটেশনের সুস্পষ্টতা, মানে স্পষ্টভাবে নোটেশনে উল্লেখ করতে হবে। 2 হলো নোটেশন যতদূর সম্ভব সরল সহজ হওয়া উচিত। আর 3 হলো যত সংক্ষিপ্ততা থাকবে তত ভালো। তারপর হলো 4 নম্বরে হলো সম্প্রসারণশীলতা থাকতে হবে। 5 নম্বরে হলো নমনীয়তা, 6 নম্বরে হলো স্মৃতি সহায়ক। এই ক্ষেত্রে স্মৃতি সহায়কটা আপনারা একটু বেশি আলোচনা করবেন। স্মৃতি সহায়ক চিহ্ন যেরকম ডিডিসির ভিতরে আপনার যেরকম ক্লাস নাম্বার 00 থেকে 900 অথবা ওরকম আপনারা যখন পিওর সায়েন্স আপনারা পড়বেন 500, তারপরে 510, তারপরে 520, 530, এইভাবে যেরকম আপনারা একের পর এক যাবেন, এইটা যেরকম আপনার যদি সিরিয়াল বদ্ধ একটার পর একটা, যেমনটা ধরেন আপনাদের যে মোবাইল নাম্বারটা, যদি মোবাইল নাম্বারে 11টা ডিজিট আছে, এখন 11টা ডিজিট যদি আপনাদের পরপর থাকে সাজানো, অনেক আছে যেরকম মিজান স্যারের মোবাইল নাম্বারটা আপনারা যদি দেখেন তাহলে এটা কিন্তু আমাদের খুব স্মৃতি সহায়ক। অর্থাৎ আপনার 0202 তারপরে 66017, তার মানে এই যে 0202 এরকম আপনার এই জিনিসটা আপনাকে বারবার আপনাকে বুঝতে এবং আপনার মনে রাখতে সুবিধা, এটাই হলো আসলে মূলত স্মৃতি সহায়ক। তাহলে দেখেন যেটা বলা হয়েছে যে আপনার যেই ক্লাসে যে প্রতীকগুলো সর্বদা একই চিহ্ন বর্ণ ব্যবহার করে, একই চিহ্ন অর্থ ব্যবহার করে বা মনে রাখতে সহজ, সেটাকেই বলা হয় স্মৃতি সহায়ক। তাহলে স্মৃতি সহায়ক চিহ্নটা সবচেয়ে বেশি কোনটার ভিতরে কার্যকর, কোন স্কিমের ভিতরে, সেটা ডিডিসির ভিতরে। স্কিমের ভিতরে সবচেয়ে বেশি স্মৃতি সহায়ক চিহ্ন দেওয়া আছে, এই জন্যই ডিডিসিটা এত বেশি মানে সকলের কাছে গ্রহণযোগ্যতা এটা লাভ করছে। তাহলে এটার ভিতরে স্মৃতি সহায়ক ভ্যালুটা অনেক বেশি আছে। যেমনটা আপনারা দেখেন এলসির ভিতরে স্মৃতি সহায়ক ভ্যালুটা অনেক কম আছে। এটা এ থেকে জেড পর্যন্ত এটা বিভিন্ন বর্ণ এবং সংখ্যা এখানে ব্যবহার করা হয়েছে, অতএব ওইটা মনে রাখতে বা বোধগম্যতা আনতে এটা অনেকটা কঠিন হয়ে যায়, যেটা ডিডিসির ভিতরে অনেক সহজ এবং সুন্দরভাবে সেটা বোঝানো যায়। অতএব
ডিডিসি একটা সুন্দর একটা প্রতীয়মান হচ্ছে। এইভাবে আপনারা সুন্দর করে বইতে পাবেন, আর এটা একটু বেশি করে লিখতে চেষ্টা করবেন, তাইলে এটা হয়ে যাবে। আর আমাদের হলো ওই যে সকল বিষয় অর্থাৎ বইগুলো যে আমরা সাজাবো, ক্লাসিফিকেশন করব, এটা যদি আমরা প্র্যাকটিক্যালি আগে দেখতে পারতাম তাহলে আর একটু ভালো হতো স্যার। এটা দেখতে হইলে আপনাদের আমাদের এই ডক্টর মিজানুর রহমান প্রফেশনাল কলেজের লাইব্রেরিতে গেছিলেন আপনারা? জি গেছিলাম স্যার। তাহলে ওখানে আপনারা কি দেখতে চেষ্টা করছেন? ওইভাবে তো স্যার বুঝতে পারিনি, তখন তো বুঝতে পারিনি স্যার, যে বইগুলো শুধু দেখছি। এখন গেছেন না, রিসেন্টলি আর যাওয়া হয়নি। যাবেন? জি হ্যাঁ, এখন রিসেন্টলি যাবেন, যে এখন এতদিনের যে কথাবার্তাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কিছুটা অন্তত ধারণা তৈরি হয়েছে যে এই বইগুলো অবশ্যই একটা সিস্টেমে এটাকে দাঁড় করানো হয়েছে। তাহলে সিস্টেমটা কি আমরা এবার একটু দেখে আসি। যদি আপনারা না বুঝে থাকেন, ওখানে যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে, যিনি টেকনিক্যাল, আপনার টিচার হোক অথবা ওখানে লাইব্রেরিয়ান আছে সম্ভবত, যিনি, তার থেকে একটু ধারণা নেবেন যে এখানে এই বইগুলোকে কিভাবে সাজানো হয়েছে। তখনই ওখানে আপনারা দেখবেন ওই যে কথা বারবার আপনাদেরকে, যে বেদ বাক্য বারবার আপনাদেরকে বলতেছি, ওই সেই জ্ঞানের যে 10 ভাগ 00 থেকে 900, আপনি দেখবেন যে কোনো এক জায়গা থেকে 0 থেকে শুরু হয়েছে এবং কোনো এক জায়গায় গিয়ে 900 শেষ হয়েছে। তার মানে যতগুলো বই ওখানে দেখবেন, ওখানে যদি 2000 বা 5000 বই থেকে থাকে, তাহলে এই 5000 বইকে কিভাবে ওখানে সাজাইছে, অর্থাৎ 00 থেকে 900 কে গিয়ে কিভাবে শেষ করছে, এইটারে আপনারা দেখতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে শ্রেণীকরণ হচ্ছে গ্রন্থাগারিকতার প্রাণ, গ্রন্থাগারিকতার বৃত্তি আর গ্রন্থাগারের প্রাণ। এইটা আপনারা তখন ওখানে বুঝে আসতে পারবেন। আপনারা বুঝে আসতে পারবেন স্মৃতি সহায়ক চিহ্ন কি, আপনারা বুঝে আসতে পারবেন ওখান থেকে নোটেশন কি, আপনারা বুঝে আসতে পারবেন যে একটা শ্রেণীকরণের পুস্তক, শ্রেণীকরণের নীতিমালাটা কি। এইটা আপনারা ওখান থেকে ওই বইগুলো হাতে হাতে একটু হ্যান্ডেলিং করে দেখে ধরে আসলে আপনারা এই জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। স্যার কবে সমস্যার সমাধান হবে সরাসরি দেখতে পারবো? কেন আপনারা আপনাদের জন্য এই কলেজে লাইব্রেরি রাখা হয়েছে কেন? আপনাদের দেখার জন্য না? এখান থেকে আপনাদের শেখার অনেক কিছু আছে না? আপনারা কি এই রাইটে এখনো আপনারা কেউ হয়তো করেন না, এটা বুঝতে পারেন না যে ওর ভিতরে কি আছে, কিভাবে দেওয়া আছে। এখন যখন আলোচনা শুনলেন, আপনারা অবশ্যই এটাকে বাস্তবে প্রতিফলন ঘটাবেন। এটা হলো কলেজের লাইব্রেরির কথা বলছি। তারপরে যদি আরো বড় বড় লাইব্রেরিতে যান, তাহলে সেখানে আরো ব্যাপকভাবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ এবং এটার প্রসেস গুলো আপনারা ওখানে দেখে আসতে পারেন। আর আপনার ওই বই, স্যার আপনার বইটা হলো কবে যেতে পারি স্যার? বইটা লাইব্রেরি আসতে পারবেন না, এখন তো প্যান্ডামিক, এখন বন্ধ, সবকিছুই ক্লোজ। বুয়েটের ছাত্ররা এখন বুয়েটে আসতে পারে না। এখন আমাদের সবার জন্য এখন অনলাইন ক্লাস, আপনাদের মতো এরকম অনলাইন ক্লাসে এখন কার্যক্রম চলতেছে, একাডেমিক কার্যক্রম। আপনারা যখন সব শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করে দিবে, তখন আশা করি এক সময় আপনারা আমার সাথে কন্টাক্ট করে আসলে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনি একটু নাম্বারটা কি একটু স্যার, আপনি মোবাইল নাম্বারটা একটু দেন স্যার। মোবাইল নাম্বার আমি পরে দিব, এটা আপনারা ওই আমাদের আছে আনোয়ার স্যার আছে, তাদের থেকে আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন। যার প্রয়োজন হয় ওনাদের থেকে যোগাযোগ করে নিয়ে যাবেন। বলেন, আমি একটু যেটা আপনাদেরকে বলতে চাই, আমার 2 নাম্বার কোশ্চেনের ভিতরে আপনারা দেখেন আরেকটু বিষয় এখানে আছে, সেটা হলো জ্ঞান শ্রেণীকরণ এবং পুস্তক শ্রেণীকরণের মধ্যে পার্থক্য সমূহ উল্লেখ করো। এইটাও কিন্তু আপনাদেরকে আমি একটা কমপ্লিট একটা ক্লাসে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি। শ্রেণীকরণ কি, পুস্তক শ্রেণীকরণ কি। জ্ঞান শ্রেণীকরণ যদি আমরা এক কথায় বলি যে জ্ঞান হলো মস্তিষ্ক প্রস্তুত ধারণা, মানুষের চিন্তা চেতনা। আপনি দেখেন দৈনন্দিন আপনার যে কাজগুলো আছে, আপনি সকালবেলা উঠে বা তার আগেই আপনার একটা পরিকল্পনা থাকে যে আপনি এই সারা দিনে আপনি কি কি কাজগুলো করবেন, আপনি কোন কাজটার পরে কোনটা করবেন, কোনটা সকালে করবেন, দুপুরে করবেন, বিকালে করবেন। এইভাবে আপনি আপনার নিজের ধারণাটাকে, কল্পনাটাকে আপনি সাজিয়ে নেন। ঠিক একইভাবে এটা হলো একটা জ্ঞান শ্রেণীকরণ। আর পুস্তক শ্রেণীকরণ যেটা হইলো, এটা কিন্তু ওই জ্ঞানের মতো ওই কল্পনা প্রস্তুত কোনো ধারণা না, এটা হলো বাস্তব। আপনার সাথে আপনার সামনে একটা বই আছে, তারপরে আপনাকে সেই তৈরি করতে হবে, তারপরে সেটাকে সাজাতে হবে। তাহলে পুস্তক সেলফে সাজাইতে হয়,
পার্থক্য দিয়ে আমি একটা টেবিল করে আপনাদেরকে এই পাশ ওই পাশ এইভাবে দেখাইতে চেষ্টা করছি। আশা করি এটা আমার স্লাইডও আপনারা পাইছেন, আর এটা সকল বইতে এটা সুন্দর মতো দেওয়া আছে। আপনারা ওখান থেকে এটাকে সুন্দর মতো আপনারা দেখে এইভাবে টেবিল করে আপনারা সুন্দর করে এটা লিখে দিতে চেষ্টা করবেন। এই মোটামুটি ভাবে আমার ছিল আজকে। দেখেন 3টা কোশ্চেন অ্যাসাইনমেন্ট এবং 3টা আলোচনা। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে বলবো, আগামী ক্লাসে আজকে আমার 11তম ক্লাস শেষ হয়ে গেল। আগামী 12তম ক্লাসে আমি চেষ্টা করব আপনাদেরকে এই 3টা কোশ্চেনের উপরে আপনাদের যদি আবারও কারো যদি বুঝতে ধরতে অসুবিধা হয় তাহলে আমি সেগুলো আপনাদের সাথে এইভাবে কনসাল্ট করে আমি এটা ক্লিয়ার করে দিতে চেষ্টা করব। আগামী ক্লাসে সবাই অ্যাটেন্ড করবেন। এরপরে আপনাদের যেভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এটা সুন্দর মতো তৈরি করে আগামী কত তারিখের মধ্যে এটা জমা দিতে হবে। আপনারা আপনাদের কাজ শেষ করবেন, আমরা যারা আছি আমরা আবার আমাদের কাজ শেষ করব, কলেজের কাজ শেষ করব। যেভাবে যেটা দেওয়া আছে সেভাবে এটা সম্পূর্ণ হয়ে যাবে। আর আপনারা মনে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কিছু কিন্তু তার একটা টাইম ফ্রেম আছে। এই টাইম ফ্রেম এবং নির্দিষ্ট শিডিউলের ভিতরে এগুলো সম্পন্ন করতে হবে। আমাদের এখানে আমার যতটুকু মনে পড়ে আমরা জুলাই মাসের 17 তারিখে আপনাদের প্রথম ক্লাস শুরু করছি। জুলাই মাসের 17 তারিখে, আজকে অক্টোবর মাসের 16 তারিখ। এই পর্যন্ত দেখেন আমরা ধারাবাহিকভাবে ক্লাসের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চেষ্টা করছি এবং আজকে আমার এই 11তম ক্লাস আমি সম্পন্ন করে দিলাম। এখন যারা ক্লাসে আমাদের রেগুলার অ্যাটেন্ড করছেন তারা অবশ্যই অনেক কিছু আমাদের থেকে অর্জন করে গেছেন। যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, যারা আমাদের রেগুলার স্টুডেন্ট ছিল তাদের সাথে কলেজের সাথে যোগাযোগ করে আপনাদের গ্যাপটাকে আপনারা রিকভারি করে নেবেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকে এই পর্যন্ত। যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। এই 3টা কোশ্চেন আপনার মিড টার্ম? হ্যাঁ, আমার এটাই মিড টার্ম, এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনারা সুন্দর করে এটাকে লিখে আপনারা ক্লাসে যথাযথ ইয়াতে কলেজে সুন্দরভাবে আপনারা এটা জমা দেন। আমাদের কলেজে যারা সংশ্লিষ্ট আছে এরপরে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে আমরা এগিয়ে যাব। বলেন আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা আজকে? যদি না থাকে তাহলে আমি আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে। ইনশাআল্লাহ বাঁচিয়ে রাখে আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাই ওয়া আলাইকুম সালাম। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।